পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রথম ওডিআইতে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে অল আউট করেছে বাংলাদেশ এবং এইটি ১১ বছর পর বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে একটা অন্যতম জয় ছিল। এই ১১ বছর ধরে কিন্তু বাংলাদেশ ওডিআইতে পাকিস্তানের সাথে কোনো বিজয় কিন্তু আনতে পারেনি এবং সবথেকে বড় ব্যাপার হলো এই ম্যাচের আগে বাংলাদেশ বরং পাকিস্তান ৪১ বার মুখোমুখি হয়েছে এবং ৪১ বারের মধ্যে ৩৬ বার পাকিস্তান বাংলাদেশের সাথে ওডিআইতে জিতেছে এবং মাত্র ৫ বার বাংলাদেশ পাকিস্তানের সাথে জিতেছে। অর্থাৎ বাংলাদেশের জন্য এই জয়টা ভীষণ আনন্দের ছিল এবং একটা রেকর্ড ব্রেকিং জয় এবং অলমোস্ট ২২৫ বল হাতে রেখে বাংলাদেশ পাকিস্তানের সাথে ফার্স্ট ওডিআইতে এই জয়টা ছিনিয়ে নেয়। আমরা যদি স্কোর কার্ডটা দেখি ১১৪ রানের শাহজাদা ফারহান ৩৮ বলে ২৭ এবং সবচেয়ে মজার ব্যাপার হলো নাহিদ রানা একাই পুরো পাকিস্তানের মিডল অর্ডারটাকে বা মিডল অর্ডারতে টপ অর্ডারকে একদম ধসিয়ে দিয়েছে। প্রথম ৫টা উইকেটই কিন্তু নিয়েছিল নাহিদ রানা। প্রথম ৫টা উইকেটই নাহিদ রানা, তারপরে বাকি ৩টা উইকেট মেহেদী হাসান মিরাজ, একটা তাসকিন আহমেদ এবং একটা মুস্তাফিজুর রহমান। আমরা যদি পাকিস্তানের ব্যাটিং লাইন আপটা দেখি ৩৮ বলে ২৭ রানে ফেরান শাহজাদা ফারহান, মাস সাদাকাত ২৮ বলে ১৮, শামিল হোসাইন ৭ বলে ৪, মোহাম্মদ রিজন ২০ বলে ১০, সালমান আগা পাকিস্তানের ক্যাপ্টেন ৮ বলে ৫, হুসাইন তালাত ১৩ বলে ৪, আবু সামাদ ৬ বলে ০, ফাহিম আশরাফ শেষের দিকে আসলে ম্যাচটাকে টিকানোর চেষ্টা করে এবং ফাহিম আশরাফের জন্য কিন্তু ১১৪ রান পর্যন্ত গেছে, না হলে কিন্তু তারা অলমোস্ট ৭০-৮০ রানের মধ্যে অলমোস্ট প্যাকেট হয়ে যেত। শাহিন আফ্রিদি ৪ বলে ৪, মোহাম্মদ ওয়াসিম ৩ বলে ০, আবরার আহমেদ ১০ বল খেলে একটা রানও খুলতে পারেনি। ব্যাটিংয়ে জবাবে বাংলাদেশ কিন্তু মাত্র ১৫ ওভারে ম্যাচ শেষ করেছে। আমরা যদি বাংলাদেশের ব্যাটিংটা বলি, সাইফ হাসান কিন্তু প্রথমে শুরুতে একটা বাজে একটা দিক যে একটা ব্রেক থ্রু এনে দিয়েছিল বাংলাদেশের জন্য, ১০ বলে ৪ রান করে কিন্তু তিনি আউট হয়ে গেছেন। তারপরে তানজিদ তামিমের ঝড়ো ব্যাটিংয়ে ৫টা ৬ এবং ৭টা ৪, ৫টা বিশাল ছয় ৪২ বলে ৬৭ রান করে এবং তিনি আসলে অন্যতম এক ধরনের টি-২০ সুলভ ব্যাটিং করেছেন, কারণ তিনি যখন ৫০ করেছেন মাত্র ৩১ বলে কিন্তু তিনি ৫০টা করেছিলেন। ৩৩ বলে ২৭ রান করে নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন এবং নাজমুল হোসেন শান্তর আউটটা কিন্তু খুবই খুব হতাশাজনক ছিল, কারণ মনে হচ্ছিল যে তিনি একদম উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন। লিটন কুমার দাস ৬ বলে তিনি কিন্তু মজার ব্যাপার হলো লিটন কুমার দাস কিন্তু উইনিং শটটা খেলতে পারেনি। তিনি যখন ব্যাটিং করতেছিলেন লাস্টে হোয়াইট বলে কিন্তু বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে এবং ম্যাচের যদি রিভিউ নিয়ে বলি, নাহিদ রানা ভালো বল করেছেন, মুস্তাফিজুর রহমানও ভালো বল করেছেন, কিন্তু সবথেকে বড় ব্যাপারটা হলো পাকিস্তান ৩০ ওভার ব্যাটিং করেছেন, এর মধ্যে মেহেদী হাসান মিরাজ একাই ১০ ওভার করেছেন। নাহিদ রানাকে কিন্তু ৭ ওভার দেওয়া হয়েছে, যেহেতু তিনি পেসার বা তিনি ৫ উইকেট নিয়েছেন, তারপরে কিন্তু তাকে কন্টিনিউ করা হয়নি। তাকে রিশাদ হোসেনকে মাত্র ২৭ ওভারে আনা হয়েছে, রিশাদ হোসেন মাত্র ২ ওভার করেছেন। মুস্তাফিজুর রহমান ৪ ওভার ৪ বলে আসলে অল আউট করে দিয়েছেন। তো মেহেদী হাসান মিরাজের যে একচেটিয়া যে সিদ্ধান্ত, সেটা কিন্তু এক ধরনের প্রতিফলিত হয়েছে। অনেকে এটা নিয়ে সমালোচনা করতেছে, অনেকে বলতেছেন যে ওই টাইমে অফ ব্রেক বলার দরকার ছিল, কিন্তু তাই বলে কিন্তু মেহেদী হাসান মিরাজের টানা ১০ ওভার বল করার কিন্তু কোনো মানে ছিল না। যখন পাকিস্তানের ৭০ রানে ৬ উইকেট পড়েছেন, তখন কিন্তু মেহেদী হাসান মিরাজ নিজে না এসে বাংলাদেশের যে বেস্ট বলার ছিল তাকে দিয়ে বল করানো উচিত ছিল, কিন্তু মেহেদী হাসান মিরাজ কিন্তু সেটা করেনি। সেটা তার যেই ধরনের অধিনায়কত্ব করেন বা সুযোগ বুঝে বল করা বা চামে উনি ১০ ওভার করে দিচ্ছেন, এটাই আসলে প্রতিফলিত হয়। এই ব্যাপারে আপনার কি মতামত যে মেহেদী হাসান মিরাজের কি ৩০ ওভারের মধ্যে ১০ ওভার বল করানো উচিত ছিল, নাকি যখন ৭০ রানে ৬ উইকেট পায় তখন মুস্তাফিজকে আনা উচিত ছিল?